অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। আবারও স্বাগত জানাচ্ছি। মোস্তফা ফিরোজ, আমরা যে খবরগুলো আজকে প্রচার করলাম, প্রথম খবরটি ছিল এরকম যে বিএনপি জোট নেতাদের দাবি যে সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন একটি অসাংবিধানিক প্রক্রিয়া এবং নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই, এটি বলেছেন ওবায়দুল কাদের। এই সার্চ কমিটিকে অসাংবিধানিক বলা কিংবা নির্বাচনকালীন নির্দলীয় সরকার বা জাতীয় সরকার, যে বিষয়টি আজকে এসেছে আমাদের প্রতিবেদনে, সেই দাবি করছে বিএনপি এবং তাদের যে জোট, বর্তমান প্রেক্ষাপটে এসব কতটা যৌক্তিক এবং এই দাবি আদায় তাদের পক্ষে কতটা সম্ভব, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে পুরো বিষয়টাই আমার কাছে একেবারেই কি বলে, একেবারে হাস্যকর বিষয় লাগে। এই যে আপনারা যে রিপোর্টটা আমি দেখলাম, এই রিপোর্টে আমরা দেখলাম কি বিএনপির একজন নেতা জয়নাল আবেদিন আর মাহমুদুর রহমান মান্নান, কারা ওনারা? একেবারেই কবরের সমাধি হয়ে যাওয়া দলগুলো নেতাদের আলোচনায় টেনে এনে তাদের কাছ থেকে আমরা কি শুনতে চাই? বাংলাদেশে সংবিধান অনুযায়ী বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির যে এখন যে চেয়ারম্যান যে কাদের, রুহুল আমিন হাওলাদার, তারপরে কাজী ফিরোজ রশিদ, ওনাদের বক্তব্য না থাকবে? এখন ওনাদের বক্তব্যের কি আসে যায়? ওনারা কি বললো না বললো? আসলে বাস্তবতাটা হলো যে আমরা যেটার অস্তিত্ব আছে সেটাকে আমরা স্বীকার করছি না। জাতীয় সংসদের যে অবস্থানটা, সরকার হচ্ছে আওয়ামী লীগ আর বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি, সেটাকেই তো আমরা অস্বীকার করে, আমি শুধু ডিবিসি না, সব চ্যানেলগুলোতে দেখলাম যে রাজনৈতিক বিরোধ যখনই হচ্ছে তখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ আর এদিকে হচ্ছে বিএনপিকে টেনে আনা হচ্ছে। বিএনপিকে তো টেনে আনার মতন অবস্থানে নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুনলাম যে আমাদের মোজাম্মেল বাবু ভাই বলেন যে 99% হচ্ছে আছে এবং 1% হচ্ছে জামাত বিএনপি বা মোস্তফা ফিরোজ, আপনি কি মনে করেন, আমি একটু জাস্ট এখানে যুক্ত করতে চাই যে বিএনপির বদলে, বিএনপি যদিও জাতীয় সংসদের প্রধান বিরোধী দল নয়, কিন্তু জাতীয় পার্টি কি যদি কোনো একটি দাবি করতো সেটিও খুব বেশি তাৎপর্যপূর্ণ হতো বলে আপনি মনে করেন? তাৎপর্যপূর্ণ হইতে হবে এবং এটি হওয়া উচিত। আমি মনে করি, ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি মনে করি এখানে আসলে আমরা বুঝতে পারি তো বাস্তবতা, যে বাস্তবতা অনুযায়ী সংসদ নাই। বাস্তবতাটা হচ্ছে যে ওই যে নিরঙ্কুশ 99% যার আসন বা অবস্থান বাংলাদেশে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগকে ঠিক করতে হবে যে তারা সার্চ কমিটি করুক আর না করুক, এগুলি কিচ্ছু আসে যায় না। তারা একটা নির্বাচন কমিশন করুক, নির্বাচন কমিশনটা করে সুষ্ঠু ভোটটাও কিভাবে হবে, সেখানে কি পুলিশের সহযোগিতা লাগবে নাকি র্যাবের সহযোগিতা লাগবে, করে একটা সুষ্ঠু ভোট করুক। আমি মনে করি যেভাবে যাচ্ছে, বাস্তবতাটা হলো 2023 সাল পর্যন্ত বিএনপি সহ বহু দলের হয়তো অস্তিত্ব থাকবে কিনা আমার সন্দেহ আছে। ফলে নির্বাচনটা করতে হবে ইনার পার্টি অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে। এখানে বিরোধী দলকে ধরতে হবে মির্জা কাদের বা এরকম বিরোধী যদি কেউ প্রার্থী হিসাবে আওয়ামী লীগের কেউ যদি বিরোধী দাঁড়ায়, তারা এটা ছাড়া বিএনপি কে বা কি বলে এই যে নাগরিক ঐক্য অমুক তমুক এইগুলি দিয়ে আসলে হবে না। ফলে এখন মূল গুরু দায়িত্বটা, বাস্তবতাটা হলো এখন আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে। তারা নির্বাচন কমিশনের এই সার্চ কমিটি এত কিছুর দরকার নেই, একটা কমিশন করে দিয়ে তারা যাতে একটা ভালো নির্বাচন করে এবং নির্বাচনটা নিজের দলের জন্য যাতে উন্মুক্ত করে দেয়, যাতে আওয়ামী লীগেরই একাধিক লোক যাতে নির্বাচন করতে পারে এবং সেটা যাতে অবাধ এবং সুষ্ঠু হয়। কিন্তু সেই প্রক্রিয়াটি কি, আমি আবারও একটু আপনার কথার মাঝে বলছি মোস্তফা ফিরোজ, আমরা যেটিকে গণতান্ত্রিক প্রক্রিয়া বলি, সেটি কি অনেক বেশি গণতান্ত্রিক হবে আপনি যেভাবে ভাবছেন কিংবা যেভাবে বলছেন? আমাদের চিন্তা বা বাংলাদেশের মানুষ চায় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সে যেই জিতুক না কেন। আমরা কেন আওয়ামী লীগ আর বিএনপি এই বৃত্ত থেকে বের হয়ে আসতে পারছি না? আমাদের নির্বাচনটাকে সেইভাবে নিয়ে যেতে হবে। আমাদের সংবিধান অনুযায়ী সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা আছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নাগরিক ঐক্যের কোনো কথা নেই। সুতরাং ওই কাজটাই আমাদের করা দরকার এবং সেই জি ধন্যবাদ মোস্তফা ফিরোজ। আপনার অডিওটি মিউট হয়ে গেছিল, শেষ কয়েকটি কথা হয়তো বোঝা যায়নি, কিন্তু মূল বিষয়টি স্পষ্ট আমাদের কাছে। জয় মামুনের কাছে যাই, যেটি বলছিলেন মোস্তফা ফিরোজ, আপনিও কি সেভাবেই ভাবেন যে এখন পুরো বিষয়টি ক্ষমতাসীন দলের ইচ্ছা নির্ভর হয়ে গেছে, নাকি আসলেই বিরোধী দল, সেটি যে দলই হোক, তাদের কিছু করবার রয়েছে? আরেকটি বিষয় যেটি গতকাল মির্জা ফখরুল
তিনি একটা আলোচনার কথা বলেছিলেন, কিন্তু আজকে ওবায়দুল কাদের নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে আলোচনা একেবারে নাকচ করে দিয়েছেন। এই ধরনের আলোচনা বা সংলাপের সুযোগ আদৌ আছে কিনা, দরকার কতটা, আপনি কি মনে করেন? ইস্যু আসলে অনেকগুলো আলোচনার ক্ষেত্রে। আপনি যে প্রশ্নটা করেছেন, প্রথম প্রশ্ন হচ্ছে যে বিএনপি বলছে সার্চ কমিটি অবৈধ, অসাংবিধানিক এবং সার্চ কমিটির মধ্যে নির্বাচন কমিশন গঠন করলে এটি তারা মানবে না। আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন কি প্রক্রিয়ায় গঠিত হবে সে ব্যাপারে বাংলাদেশের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে একটি আইন করা হবে এবং সেই আইনের মাধ্যমেই সার্চ কমিটি গঠিত হবে। কিন্তু আমরা দেখলাম স্বাধীনতার 50 বছরে এখন পর্যন্ত সংবিধানের সেই বিধান মেনে কোনো আইন বাংলাদেশে তৈরি করা হয়নি, বরং নির্বাহী আদেশে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করেন এবং সেই কমিটির ভেতর থেকেই তিনি রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেন। এটি হয়ে আসছে। কিন্তু আমি মনে করি যে সাংবিধানিক আইনের মাধ্যমে এটি হওয়া উচিত। কিন্তু এখানে আরেকটি কথা আছে যে আইন তো সংসদে পাশ হয় এবং সংসদে এখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যে কোনো সময় যে কোনো আইন তারা পাশ করতে পারেন। এমনকি তারা যদি মনে করেন যে সার্চ কমিটিকে আইনের কাঠামোর ভিতরে, আইনের বাতাবরণে এনে নির্বাচন কমিশন গঠন করা হবে, তাহলে কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ হয়। অর্থাৎ একটি নতুন আইন হবে বাংলাদেশে, যে আইনে বলা থাকবে যে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠিত হবে এবং সেই সার্চ কমিটির সদস্যদের মধ্যে থেকে নির্বাচন কমিশন গঠন করা হবে। এটি শুধুমাত্র একটি কাগজের ফ্রেমওয়ার্কের ব্যাপার, বাস্তবতা আসলে ভিন্ন কথা। এখন বিএনপি অথবা অন্য রাজনৈতিক দলগুলো যত তর্ক বিতর্ক করুক না কেন, আইনের বাইরে অসাংবিধানিক এই কথা ঠিক না। কারণ সার্চ কমিটিও একটি আইনের কাঠামোর ভিতর দিয়ে পরিচালিত হয় এবং আইন বলতে কি বোঝায় সেটিরও ব্যাখ্যা সংবিধানে দেওয়া আছে। সরকারের বিধি বিধান প্রজ্ঞাপন প্রত্যেকটি আইন। সে কারণে সার্চ কমিটি অবৈধ নয় এবং গত দুটি নির্বাচন কমিশন তো সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয়েছিল। প্রথমটি বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের নেতৃত্বে এবং তার আগে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব করেছিলেন। ফলে আগামীতেও যদি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয় সেটি কি অবৈধ হবে বলে আমি মনে করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই সার্চ কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা। এখন সবার কাছে গ্রহণযোগ্য বলেও কিছু নেই। কিন্তু দীপু ভাই, মোস্তফা ফিরোজ যে কথাটি বললেন যে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, কিন্তু বিএনপি কোথাও অস্তিত্ব নেই, সেটি তর্কের খাতিরে একরকম ভাবে অনেকে বলেন। কিন্তু আমি যেটি বুঝি সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই বিএনপির অস্তিত্ব আছে, জাতীয় পার্টির অস্তিত্ব আছে, এমনকি নাম পরিবর্তন হওয়া জামাত ইসলামের অস্তিত্ব আছে। শুধুমাত্র সুযোগের অভাবে তারা ওই রকম ভাবে আত্মপ্রকাশ করতে পারছে না। কিন্তু নির্বাচন যেহেতু একটি সার্বজনীন ব্যাপার, আমি মনে করি নির্বাচন কমিশনটি এমন ভাবে গঠিত হওয়া উচিত যাতে লেভেল প্লেইং ফিল্ড বলতে একটা কথা আমরা শুনেছিলাম অনেকদিন আগে, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি হয়, সেটি নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই সরকারের। এক। আর দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছিলেন সেটি হচ্ছে আমি ভুলে গেছি। দ্বিতীয় প্রশ্ন, মানে আমার প্রশ্নটি ছিল যে এই বিষয় নিয়ে সংলাপের এক ধরনের ইচ্ছার কথা বিএনপির আছে, কিন্তু ওবায়দুল কাদের বলে দিয়েছেন যে এটি নিয়ে কথা বলবেন না। হ্যাঁ, যে আপনার মনে আছে যে এরশাদ, আপনার মনে না থাকলেও মোস্তফা ফিরোজের মনে আছে যে এরশাদের পতনের আগে তখনও সংলাপের কথা হয়েছিল, এরশাদ সাহেব মানেননি। তারপরে যখন 91 নির্বাচনের পরে 96 নির্বাচনের আগে আওয়ামী লীগ বিরোধী দলের থেকে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সংলাপের কথা বলছিল, প্রচুর চিঠি লেখালেখি হয়েছিল। তখনকার বিএনপির মহাসচিব ছিলেন আব্দুল সালাম তালুকদার প্রয়াত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি পরবর্তীকালে জিল্লুর রহমান সাহেব, তাদের প্রচুর চিঠিপত্র চালাচালি হয়েছিল। কিন্তু সংলাপ জিনিসটা কখনোই ফলপ্রসূ হয়নি এবং সবশেষ 1/11 আগেও আমরা দেখেছি সংলাপের তোড়জোড়। কিন্তু বাংলাদেশের রাজনীতি আসলে সংলাপের অনুকূল না। ফলে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা ওবায়দুল কাদের যত কথাই বলুন না কেন, প্র্যাকটিক্যালি সংলাপ হবে না। আর যদি হয়ও সেটি লোক দেখানো সংলাপ হবে, কাজের কাজ তাতে কিছুই হবে না। কাজ হবে আসলে সরকারি দলের ইচ্ছার ভিত্তিতেই হবে, এটি মানে আমার প্র্যাকটিক্যাল বোধ তাই বলে। মানে সুতরাং যে আস্থার সংকটের জায়গাটি সেটি হয়তো থেকেই যাবে, সেটি সার্চ কমিটি গঠন হোক কিংবা যেভাবেই এই নির্বাচন গঠন গঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন সংবাদ সম্মেলনে পরিষ্কার বলে দিয়েছেন যে পরবর্তী নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমেই গঠিত হবে। জি জি, ধন্যবাদ জয় মামুন, মোস্তফা ফিরোজ। আমরা একটি বিরতি নিয়ে আসি, বিরতির পরে বাকি বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। এরপর যে আমরা একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আলোচনার জন্য আমাদের সাথে আছেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। আবারও স্বাগত জানাচ্ছি। নিবন্ধন ছাড়া কোনো অনলাইন পোর্টাল চালানো যাবে না এবং ভুইফোর গণমাধ্যমের দৌরাত্ম্য নিয়ে ওয়াকিবহাল সরকার, এরকমটি আজকে বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। জয় মামুন, আপনার কাছে আসতে চাই যে সরকার এই যে শৃঙ্খলা ফেরাতে যেসব পদক্ষেপ নিয়েছে
এবং পরিকল্পনাও করেছে, তা আসলে মূলধারার গণমাধ্যমে কতখানি প্রভাব রাখছে? মূলধারার গণমাধ্যমের সঙ্গে এটার খুব বেশি সম্পর্ক আছে বলে আমার মনে হয় না, কারণ নিবন্ধন ছাড়া অনলাইন পোর্টাল, বাংলাদেশের স্বীকৃত যেসব অনলাইন পোর্টাল, জনপ্রিয় যেসব অনলাইন পোর্টাল, সেগুলি কিন্তু মানুষের কাছে নিবন্ধন থাকুক বা না থাকুক সেগুলির কথা মানুষ বিশ্বাস করে। আর আপনি যদি অবিশ্বাস, মানে কি বলে, ভুয়া বলতে যেটা বোঝায় যে কাগজে পোর্টালকে যতই নিবন্ধন দেন সেটি মানুষ বিশ্বাস করবে না। যেমন ধরেন, সরকার কিন্তু শত শত নিউজ পেপারকে ডিক্লারেশন দিয়েছে, সেগুলো সব বৈধ, কিন্তু সেরকম কয়টা বৈধ সংবাদপত্র মানুষ বিশ্বাস করে, কয়টা বৈধ সংবাদপত্র মানুষ কিনে পড়ে, অথবা না কিনে না পড়ুক, কেউ সামনে ফ্রি দিয়ে গেলেও তো আপনি পড়বেন না। পত্রিকা কিন্তু মানুষ হাতে গোনা ওই 5টা 7টা 10টা সর্বোচ্চ পড়ে। পোর্টালের ক্ষেত্রেও তাই। পোর্টাল বাংলাদেশে এখন হয়তো হাজার হাজার আছে, লক্ষ হতে পারে, আমি জানি না, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য পোর্টাল বলতে আসলে ওই 3টা 4টা 5টা 7টা সর্বোচ্চই। কিন্তু তারপরে আমি মনে করি নিবন্ধনের প্রক্রিয়ার ভিতর দিয়ে একটা জবাবদিহিতার আওতায় আনা সম্ভব এবং আনা উচিত। কারণ হচ্ছে এইসব অনলাইন পোর্টালে এমন সব আজগুবি সব খবর বা আজগুবি সব তথ্য প্রচার করা হয়, যেটি কখনো কখনো রাষ্ট্রের জন্য, কখনো ব্যক্তি মানুষের জন্য, কখনো কোনো প্রতিষ্ঠানের জন্য চরম বিপর্যয় ডেকে আনে। সেই জন্যই এদেরকে একটা নিবন্ধনের আওতায় আনা দরকার। কিন্তু তার মানে এই না যে এর মাধ্যমে বাংলাদেশে একদম মুক্ত গণমাধ্যমের চর্চা শুরু হয়ে যাবে এবং সবাই খুব ভালো ভালো নিউজ করা শুরু করবে, সেটি আমার কাছে না, কিন্তু যদি জয় মামুন, অনলাইন পোর্টালের একটি বিষয় রয়েছে, তার বাইরে আইপিটিভি প্রসঙ্গেও আজকে কথা বলা হয়েছে, ক্লিন ফিড নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। সেগুলো কি মূলধারার টেলিভিশনগুলোকে কিংবা মূলধারার টেলিভিশনগুলোর যে আপনার অনলাইন ভার্সন রয়েছে সেখানে কোনো রকম প্রভাব ফেলবে? আচ্ছা, এখানে আমার যেটি বোধ ধারণা সেটি হচ্ছে যে আইপিটিভি বলেন আর ইউটিউব বলেন, ওটিটি প্ল্যাটফর্ম বলেন, এগুলো সবগুলোই মূলধারার টেলিভিশনের জন্য, মূলধারার গণমাধ্যমের জন্য এক ধরনের হুমকি। কারণ হচ্ছে এখন আমি আমার চারপাশে কোনো মানুষকে খুব বেশি টিভি দেখতে দেখি না। খবরের ক্ষেত্রেও খবর জানার জন্য মানুষ নির্ভর করে মোবাইল ডিভাইসের উপরে। মোবাইলে এসএমএস আসে, মোবাইলের মাধ্যমে মানুষ খবর জানতে পারে, ফেসবুকের মাধ্যমে জানতে পারে। আইপিটিভি তারই একটি নতুন ভার্সন, আর কিছু না। এবং আইপিটিভি টেলিভিশনের মতোই কাজ করবে, শুধুমাত্র আমরা যে স্যাটেলাইটের মাধ্যমে প্রচার করছি আপনি আমি, তারা স্যাটেলাইটের বদলে না গিয়ে ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে যাবে, অর্থাৎ কি বলে এটিকে, ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশন প্রচারিত হবে। কিন্তু বাংলাদেশের সরকার, আমি দেখলাম তথ্য মন্ত্রণালয় থেকে যেসব ঘোষণা দেওয়া হয়েছে যে আইপিটিভি মাইক্রোফোন ব্যবহার করতে পারবে না, খবর প্রচার করতে পারবে না, এগুলো আমার কাছে বিশ্বাসযোগ্য মানে গ্রহণযোগ্য মনে হয় না। কারণ আইপিটিভি ইজ অলসো টেলিভিশন। সেখানে তারা কি প্রচার করবে না করবে সেটি তো সরকার যদি নির্ধারণ করে দিল, তাহলে তো সেটি টেলিভিশন হলো না, সেটি গণমাধ্যম হলো না। আমার কাছে মনে হয় যে প্রতিযোগিতার বাজার সকলের জন্য উন্মুক্ত থাকা উচিত, কিন্তু নিয়ম নীতি নৈতিকতার ফ্রেমওয়ার্কের ভিতরে। জি, ধন্যবাদ। প্রতিযোগিতার বিষয়টি যেহেতু এনেছেন মোস্তফা ফিরোজ, আপনার কি মনে হয় মূলধারার গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশনগুলোকে আরও বেশি মান উন্নয়ন করা প্রয়োজন কিনা? এই ধরনের একটি উন্মুক্ত প্রতিযোগিতা যদি হয়, যদিও এখানে শৃঙ্খলার কথা বলা হচ্ছে, নিয়ম নীতির কথা বলা হচ্ছে, নিবন্ধনের কথা বলা হচ্ছে, বাস্তব পরিস্থিতি কি বলে? আচ্ছা, এটা আমি একটা বলি যে এখন আইপিটিভি খুবই খারাপ করতেছে বা ইউটিউব খুব খারাপ করতেছে। এখন ধরেন মূলধারার একটা গণমাধ্যম থাকলো, ওইটাকে আবার এমন বেড়াজাল দিয়ে যদি আটকে আমি রাখলাম যে এটা করতে পারবে ওইটা করতে পারবে না, কি নির্বাচনের সময় তুমি মাইক্রোফোন নিয়ে ভিতরে ঢুকতে পারবে না, তাহলে আমার এই মূলধারার গণমাধ্যম দিয়ে আমি কি করবো? বিষয়টা হলো যে সাংবাদিকতা করতেছে কিনা, সেটা মূলধারা হোক, আইপিটিভি হোক, আর মানে ইউটিউব হোক। ধরেন আমি একটা ক্ষুদ্র মানুষ, কোনো কারণে মালিকের রোষের শিকার হয়ে আমার এখন চাকরি নাই, আসলে তো বাস্তবে চাকরি নেই, আমি গভর্নমেন্টের কাছে ভয়েস বাংলা নামে একটা আবেদন করলাম, কই আমি তো অনুমোদন পাইলাম না। আর যারা অনুমোদন দিল, যে সমস্ত গুলি পোর্টাল, কয়েকটা পোর্টাল পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠান যেগুলি অনুমোদন পাইছে বা নিবন্ধন পাইছে, বলেন? আমার কাছে তো পুলিশ ভেরিফিকেশন মুক্ত সব করে নিয়ে গেল, আমি কিন্তু এখনো পাইলাম না। কি করবে? একদিন আমার ওই পোর্টালটা বন্ধ করে দিবে, তারপর বলবে যে তুমি ইউটিউব করতে পারবে না। ভাই, আমি এখন কোথায় যাব? আমি কি এখন ওই যে মানে ধরাধরি করতে যাব, তদবির করব? আমাকে একটা গুগল বা যেখানে কোনো গভর্নমেন্টের কোনো সংস্থাপ নাই, আমি নিয়ম কানুন, আমি যদি অপরাধ করি আমাকে প্রচলিত আইন আছে, আমাকে দণ্ড দেয়, আমি ধরাধরি করতে যাবো কেন? ওই তথ্য মন্ত্রণালয় একে অনুরোধ করবো, ওকে অনুরোধ করবো কেন? আমি অপরাধ করলে তো যে কোনো ফর্মে আমাকে ধরা যাবে। আমি সাংবাদিকতা করতেছি কিনা, আমি সেটা ইউটিউবে
করলাম কিনা আইপিটিভিতে, এগুলি তো গভর্নমেন্টের নেই। মানে সুতরাং বৈধতা, মানে মোস্তফা ফিরোজ বৈধতা দেবার ক্ষেত্রে চ্যানেল খুলে আমি সাংবাদিকতা করব, মোস্তফা ফিরোজ, সেখানে যদি কোনো জি, মানে এই বৈধতা দেবার ক্ষেত্রে কিংবা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসলে কি ধরনের বাধ্যবাধকতা থাকা উচিত বলে আপনি মনে করেন? মানে কোন বিষয়গুলোকে বিবেচনায় আনা উচিত? অবশ্যই বাধ্যবাধকতা, এটা একটা ফর্মালিটি, যেটা মামুন বলছে সেটা একটা হইতে পারে, কিন্তু কোথায় হইলো ভাই? হইলো না তো। আমি তো স্বাভাবিক নিয়মে আমি তদবির ছাড়া আসলো, পুলিশ 2 বা 3 বার ঘুরে গেল, আমার এই নাম কি, বাপের নাম কি, দাদার নাম কি, সব কিছু নিয়ে গেল, আমার ইয়ে আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা, আমি তো সবই দেখাইলাম। কই, আমাকে তো সম্মানের সাথে তো বললো না যে মোস্তফা ফিরোজ আজকে 20, 22, 24 বছর ধরে সাংবাদিকতা করতেছে, সুতরাং তাকে দেওয়ার আমার ফরজ দায়িত্ব। যাদেরকে দিল ওই যে শত শত মানে বেশ কিছু দেখলাম, আমি তো নামও শুনি নাই, এই সাংবাদিকতায় কারা মালিক তাও তো জানি না। এইগুলো কোনো কথা না। আসলে ব্যাপার হচ্ছে কি, এগুলি নানান কায়দায় আমি একটা যদি নিয়ন্ত্রণ আরোপ করে দিলাম, তারপর বললাম যে হ্যাঁ ইয়েস এইগুলি নিবন্ধন আছে, এইগুলি খুব ঠিক আছে। আরে ভাই, একজন সাংবাদিক, সম্পাদক, সম্মানিত, সবাই সম্মান করে, তার বিরুদ্ধে কি বা রিপোর্ট করতেছে একটা টিভি চ্যানেল, তার পোর্টাল, কই সেগুলি তো বন্ধ হলো না, সেগুলির বিরুদ্ধে তো সরকার কোনো মামলা হলো না। দিনের পর দিন দেখা যাচ্ছে যে একটা সম্মানিত সম্পাদককে হেয় করা হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? এখন ব্যাপার হচ্ছে কি, আমি সেই জন্যই বললাম, সেই যে নির্বাচনটা আমি সুষ্ঠু করবো কি করবো না, আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি সংবাদ মাধ্যম বা গণমাধ্যমকে কি করবো না করবো, এটা সিদ্ধান্ত নিতে হবে ভাই। এইটা নানান কলা কৌশল অপকৌশল করে, চালাকি করে কোনো কিছু করার দরকার নেই। এটা হলো আমার নিয়তটা ঠিক থাকতে হবে। নিয়ত ঠিক থাকলে সবকিছু ঠিক আছে। কোন নিয়ন্ত্রণ আর পৃথিবীর কোথাও, এই যে এই কি বলে গুগল বা ইউটিউব, আইপিটিভি এইভাবে মানে কি বলে নিয়ন্ত্রণ করে না কেউ। আমি একটু মোস্তফা ফিরোজ, আপনার এই কথার প্রসঙ্গে একটু জয় মামুনের কাছে একটু তার মতামত জানতে চাই, যে এই ধরনের নিয়ন্ত্রণ কিংবা লাইসেন্স দেবার ক্ষেত্রে আইপিটিভি যদি আমরা ধরি, সেখানে আসলে কি বিবেচনায় থাকা উচিত বলে আপনি মনে করেন? প্রথম বিবেচনা থাকা উচিত যে আপনি যে আইপিটিভিটা করবেন, এটা কি উদ্দেশ্যে করবেন, কিভাবে করবেন, এবং আপনার অর্থ কারা দিবে, আপনার পলিটিক্যাল মোটিভেশন কি, আপনি দেশের পক্ষে কাজ করবেন নাকি আপনি জঙ্গি সংগঠনের মদতদাতা, আপনার ব্যাকগ্রাউন্ড কি, এটার সম্পাদক বা প্রকাশক কে, তার সাংবাদিকতার ব্যাকগ্রাউন্ড কি, তার রাজনৈতিক পরিচয় কি, আপনি যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্য নাকি জঙ্গিবাদের সদস্য নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এইসব বিবেচনা করে দেওয়া উচিত আমি মনে করি। আর একটা জিনিস হচ্ছে যে আপনাকে একটা লাইসেন্স দেওয়া হলো, এটি টেলিভিশনের ক্ষেত্রেও যেরকম, আমি টেলিভিশনে কি চাইলেই যে কোনো নিউজ করতে পারি, যে কোনো ফেসবুকের মতো একটা ইচ্ছা হলো কারো বিরুদ্ধে লিখে দিলাম। টেলিভিশনে যেরকম একটা নীতিমালা আছে, আইপিটিভির ক্ষেত্রেও সেরকম একই রকম একটা নীতিমালা থাকা উচিত, এবং নীতিমালা থাকাটা কোনো দোষের বিষয় না। তবে হ্যাঁ, মোস্তফা ফিরোজ যেটি বলেছেন অবশ্যই সেটি বিবেচনার বিষয়, যে তার মতো মানুষ যদি একটা পোর্টালের অনুমোদন না পায়, তাহলে কে পাবে বাংলাদেশে? তিনি টেলিভিশনে সাংবাদিকতা করছেন আজকে 25-22 বছর, তার আগে পত্রিকায় করেছেন আরো 15 বছর। তো এইরকম অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, সুনাম সম্পন্ন মানুষ যদি একটা এই পেশায় আসে, তাহলে নিশ্চয়ই সেটি পেশার জন্য সম্মানের এবং এই ক্ষেত্রে তার অবদান রাখার সুযোগ আছে আমি মনে করি। এখন শুধুমাত্র দলীয় বিবেচনায় বইফোর বা অনুগত লোকের সার্টিফিকেট লাইসেন্স দিলে তো এটি হবে না। না, আজকে মন্ত্রী কিন্তু ওই ভুইফোর শব্দটি উচ্চারণ করেই বলেছেন যে এগুলোকেই তারা নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলায় আনতে চান। যাই হোক, আমরা একটু অন্য প্রসঙ্গে আনতে চাই, যে সেটি এরকম আমরা একটু খবর প্রচার করলাম যে এয়ারলাইন্স কর্তৃপক্ষের অসহযোগিতা রোধ করা যাচ্ছে না স্বর্ণ চোরাচালান। এটি কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর এমন একটি অভিযোগ করেছেন। মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু জানতে চাই যে এই ধরনের অভিযোগ কতখানি যৌক্তিক, এবং এটি আসলেই স্বর্ণ চোরাচালান রোধে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা এয়ারলাইন্সের এই ধরনের? খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি যে কাস্টমস এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া উচিত। কিছু কিছু এয়ারলাইন্সে আমি রুট কানেকশন দেখে আমার কাছে কিন্তু নিজেই মনে হয় যে আসলে এই লাইনগুলোতে এরা কি যাত্রী পরিবহন করে কি আসলে ইনকাম করে নাকি অন্য উদ্দেশ্য আছে। আমি কাউকে নির্দিষ্ট কোনো এয়ারলাইন্সের কথা বলবো না, প্রাইভেট এয়ারলাইন্স গুলো, সেটা বিমান থেকে শুরু করে আমি সবগুলো এয়ারলাইন্সেরই আমার কাছে একটা সন্দেহজনক একটা বিষয় সামনে মনে হয়, পারসেপশন আমার কাছে কিন্তু কোনো তথ্য প্রমাণ নেই। কিন্তু যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এই বিষয়টি সামনে এনেছে, এটাকে তদন্ত করা দরকার এবং আরো কঠিন মানে কি বলে এটা একটা নজরদারির মধ্যে
রাখা দরকার এবং তদন্ত করা দরকার। মানে এই বিষয়টি বিবেচনায় আনাটা কতখানি জরুরি, জয় মামুন আপনার কাছেও জানতে চাই এই বিষয় নিয়ে। না, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিমান বা এয়ারলাইন্সও বাংলাদেশের সংস্থা এবং কাস্টমসও বাংলাদেশের সংস্থা, এবং এর আগেও আমরা বহু বছর ধরে, আমার তো মনে হয় দিবু ভাই ভালো বলতে পারবেন, যে 30 বছর আগেও আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখনও শুনেছি যে চোরাচালানির সঙ্গে, সোনা চোরাচালান বা ইত্যাদি চোরাচালানির সঙ্গে সিভিল এভিয়েশন এবং কাস্টমসের একটা দ্বন্দ্ব এয়ারপোর্টে সবসময় থাকে, এবং যে কারণে হাত ফসকে চলে যায়, এর উপরে দায় চাপায় ও আরেকজনের উপরে দায় চাপায়। আমার কাছে যেটি মনে হয় যে এই দুইটা সংস্থার ভিতরে একটা সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, বিশেষ করে বিমানবন্দর কেন্দ্রিক। সেটি সরকারের, যেহেতু বিমান মন্ত্রণালয় দুটো সংস্থাকে নিয়ন্ত্রণ করে এবং কাস্টমস অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত, তাদের মাধ্যমে একটি বিমান, সিভিল এভিয়েশন এবং কাস্টমসের সমন্বিত একটি বডি থাকা উচিত। তাহলে পরে হয়তো এটি সমন্বয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে এবং স্বর্ণ বা অন্যান্য চোরাচালান নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। জি, জয় মামুন, ধন্যবাদ। মোস্তফা ফিরোজ, আমরা আরও একটি বিরতির সময় হয়ে গেছে, তারপরে ফিরে এসে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আলোচনায় আছেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন এবং আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা সার্চ কমিটি নিয়ে কিংবা নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির দাবি, আওয়ামী লীগের বক্তব্য নিয়ে আলোচনা করেছি, নিবন্ধন ছাড়া অনলাইন পোর্টাল কিংবা আইপিটিভি নিয়ে আলোচনা করেছি, এয়ারলাইন্সের অসহযোগিতা নিয়ে কাস্টমসের যে অভিযোগ সেটি নিয়ে আলোচনা করেছি। এই পর্যায়ে আমরা আলোচনা করতে চাই রোহিঙ্গা ইস্যু নিয়ে। ভাষান্তরে জাতিসংঘ কী প্রক্রিয়ায় কাজ করবে তা নিয়ে বাংলাদেশের সাথে কি সমঝোতা স্মারক সই হচ্ছে শনিবার। মোস্তফা ফিরোজ, এই বিষয়টি আসলে রোহিঙ্গা ইস্যুকে কিভাবে প্রভাবিত করবে? কারণ ভাষান্তরে রোহিঙ্গাদের নিয়ে যাওয়াটাকে প্রথমে বিদেশি দাতা সংস্থা এবং জাতিসংঘ নিজেও এক ধরনের বৈরী অবস্থানে ছিল। এই সমঝোতা স্মারকের ফলে আসলে সেটির অবসান ঘটছে নিশ্চয়ই। জাতিসংঘ তো এটা কৌশলে, দাতা দেশগুলো কৌশলে একটা দীর্ঘমেয়াদী একটা মানে প্রকল্প হাতে নিছে যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পুনর্বাসনের। আলোচনাটা হবে যে ওই যে এই মিয়ানমার চরে কিভাবে আবার তাদেরকে নিয়ে যাওয়া হবে। এখন এগুলির সমঝোতা স্মারক সই হবে, আরো আছে এদের বংশবৃদ্ধি হবে, আরো সেখানে যুক্ত হবে। এতে করে তো আসলে মিয়ানমারকে রেহাই দেওয়া হচ্ছে। মিয়ানমারে আমরা জানি যে একটা রাজনৈতিক অস্থিরতা আছে এবং মিয়ানমারের সামরিক জান্তারা ছাড়া বাকি সবাই এখন রোহিঙ্গা ইস্যুতে একমত যে তারা রোহিঙ্গাদের বিষয়টা বিবেচনা করতে চায়। তো এই অবস্থায় তো জাতিসংঘ সহ অন্যরা চাপ প্রয়োগ করবে। সেইটা না করে বরং বাংলাদেশের সঙ্গে সমঝোতার স্মারক সই করছে যে ভাষাঞ্চলে কিভাবে আরো রাখা যায়, অথবা ভাষাঞ্চলের বাইরে আর একটা ভাষাঞ্চল সৃষ্টি করা যায় কিনা। তো এইগুলিতে তো আসলে মানে এক ধরনের বাংলাদেশের বাধ্যবাধকতা, মানবিকতার কারণে, কিন্তু এখানে বাংলাদেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ সংরক্ষিত হবে বলে আমি মনে করি না। জয় মামুন, আপনার কি মনে হয় যে আমরা আরও একটি সংবাদে দেখেছি যে আসিয়ান যে এবারের আসিয়ান সম্মেলনে সেখান থেকে এবার সামরিক জান্তা যিনি মিয়ানমারে তাকে বাদ দেওয়ার একটি চেষ্টা চলছে। সব মিলে আসলে রোহিঙ্গা ইস্যু আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আমাদের আলোচনার মূল বিষয় হয়ে যায়, আমাদের জানার বিষয় হয়ে যায়। এই সমঝোতা স্মারকটিকে সেখানে কোনো রকম প্রভাব পড়তে দেখবেন কিনা আপনি? জয় মামুন, আপনার প্রান্ত থেকে একটু আনমিউট করে নিতে হবে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না স্পষ্ট। আমি দুঃখিত। আমার কাছে মনে হয় না যে এই সমঝোতা স্মারকের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক আছে, আন্তর্জাতিক রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি একান্তই বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের একটি সমঝোতা স্মারক। কারণ হচ্ছে যে বাংলাদেশে যে রোহিঙ্গারা এসে আশ্রয় নিয়েছে তাদেরকে, আপনার মনে আছে যে 2017 সালে যখন আগস্ট মাসে আসতে শুরু করলো, 25 আগস্ট থেকে মানে প্রথম দফায় লক্ষ লক্ষ মানুষ আসলো এবং তারপরে অনেকদিন ধরে চলছিল এরকম। তখন কিন্তু বাংলাদেশের স্থানীয় জনগণ, কক্সবাজারের, টেকনাফের সাধারণ মানুষ তাদেরকে থাকার জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, এবং ঢাকা থেকে অসংখ্য মানুষ, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে ট্রাক ভর্তি করে খাবার নিয়ে সেখানে গিয়েছে এবং রোহিঙ্গাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে। শুধুমাত্র খাবার না, পোশাক পরিচ্ছদ, ওষুধ, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে স্যালাইন, সবকিছু কিন্তু বাংলাদেশ সরকার এবং সাধারণ মানুষ সরবরাহ করেছে। কিন্তু এরকম 10 লক্ষ, 12 লক্ষ, 15 লক্ষ মানুষকে তো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বাংলাদেশের মানুষের পক্ষে, আপনার আমার পক্ষে বা সরকারের পক্ষে খাওয়ানো সম্ভব না। সেজন্যই জাতিসংঘের সহায়তা দরকার হয় এবং জাতিসংঘ সেই কাজটি শুরু করেছে। এখন যেহেতু
ভাষাঞ্চরে তাদেরকে নতুন ঠিকানায় নিয়ে যাওয়া হয়েছে ভাষাঞ্চরে, উখিয়া থেকে বা কক্সবাজার থেকে। সেখানেও তো নতুন করে আবার প্রোটোকল তৈরি করতে হবে, সেখানে কিভাবে তারা থাকবে, কিভাবে তাদের স্বাস্থ্য ব্যবস্থা হবে, তাদের স্যানিটেশন কি হবে এবং তাদের সাহায্য প্রাপ্তি কিরকম ভাবে হবে, এটি নিশ্চিত করাই আসলে এই সমঝোতা স্মারক বা এই চুক্তির উদ্দেশ্য। এর সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। এবং আমি মনে করি যে যেই প্রোটোকলটি স্বাক্ষরিত হচ্ছে এটি একদিক থেকে ভালো, যে তাহলে জাতিসংঘের উপরেও কিছু দায় থাকবে, যে অন্তত এই যে দুদিন পর পর আমরা দেখছি টেকনাফ থেকে অথবা ইদানিং ভাষাঞ্চর থেকে নৌকা বোঝাই করে চলে যাচ্ছে থাইল্যান্ডের অমুক জায়গায়, মানে পালিয়ে যাওয়ার চেষ্টা, সেগুলো বন্ধ করার ক্ষেত্রেও জাতিসংঘ কিছুটা ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। সেই কারণে আমি এই সমঝোতা স্মারক বা চুক্তি যেটি বলেন না কেন এটিকে ইতিবাচক হিসেবেই দেখতে চাই। এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পূর্ণ আলাদা একটি বিষয়, সেটি বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সার্ক বলেন, আসিয়ান বলেন বা জাতিসংঘ বলেন, সেটি অন্য ফোরামের আলোচনার বিষয়। এটির সঙ্গে এই সমঝোতার কোনো সম্পর্ক নেই। জি, ধন্যবাদ। একদম শেষের দিকে চলে এসেছে। মোস্তফা ফিরোজ, খুব সংক্ষেপে জানতে চাই, যদিও এই সমঝোতা স্মারকের সাথে প্রত্যাবাসনের বিষয়টি যুক্ত নয়, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে আসলে প্রত্যাবাসনের প্রশ্নটি চলেই আসে। সেখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের যে অবস্থান সেটি সঠিক পথে রয়েছে কিনা যদি সংক্ষেপে আপনার মতামতটি জানান। সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘেও জোর দিয়ে বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এইটার পক্ষে কিন্তু এখন চীন, রাশিয়া, ভারত সবাই কিন্তু নিশ্চুপ। এবং আঞ্চলিক এই দেশগুলো যদি মানে মোস্তফা ফিরোজ, আমরা আসলে আপনার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না। এটি ইন্টারনেটের সমস্যার কারণে হয়ে থাকতে পারে, কারিগরি ত্রুটির জন্য, সেই জন্য আমরা দুঃখিত। অসংখ্য ধন্যবাদ জয়ী মামুন, অসংখ্য ধন্যবাদ মোস্তফা ফিরোজ, আপনাদের দুজনকে আজকে আমাদের এখানে যুক্ত হবার জন্য, মতামত রাখার জন্য। এই ছিল আজকের আমাদের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সকলেই ভালো থাকুন, ডিবিসি নিউজের সাথেই।